দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। এই দেশে নাকি 17,500-এর বেশি দ্বীপ রয়েছে, তবে তার মধ্যে মাত্র 6,000 দ্বীপে মানুষের বসবাস। পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু বালি দ্বীপ। আমাদের এই ইন্দোনেশিয়া ট্রিপে আমরা বালি দ্বীপ তো ঘুরে দেখবই, পাশাপাশি আরও কয়েকটা দ্বীপে যাব, যেমন নুসা পেনিডা, লম্বক, লাবুয়ান বাজো, কমোদো আইল্যান্ড এবং জাভা এরিয়া। আমরা 45 দিনেরও বেশি সময় ধরে ইন্দোনেশিয়ার এই জায়গাগুলো ভ্রমণ করেছি। এক এক করে আপনারা সবই দেখতে পারবেন, সবই জানতে পারবেন নেক্সট এপিসোডগুলোতে। তবে এই এপিসোডে আমরা শুধু ঘুরে দেখব বালি এরিয়া। আপনি যদি একজন সাধারণ ট্যুরিস্ট হয়ে থাকেন আর হাতে যদি 8 থেকে 9 দিন সময় থাকে বালি ভ্রমণের জন্য, তাহলে আজকের এপিসোডটা কিন্তু আপনার জন্যই। চলেন শুরু করা যাক। আজকের আমাদের এই বালি ভ্রমণের গল্পটা উবুদ থেকে শুরু। উবুদকে বালির সাংস্কৃতিক রাজধানী বলা হয়। সংস্কৃতি, শিল্প, প্রকৃতি এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিশ্বজুড়ে এই উবুদ খুবই জনপ্রিয়। যারা হইহুল্লোড় খুব একটা পছন্দ করেন না, তাদের প্রথম পছন্দ এই উবুদ। আজকের ব্লগটা যেহেতু একটা ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে, তো আমরা প্রথমে আপনাদেরকে ধারণা দিব যে বালিতে বা উবুদে আসলে কম টাকায় কোথায় আপনারা থাকতে পারেন। আমরা মোটামুটি এখানে যেই কয়দিন থাকবো, আমরা প্ল্যান করছি যে আমরা শুধুমাত্র এখানকার হোটেল অ্যাভয়েড করে এখানকার হোমস্টেগুলোতে থাকবো, এবং সেগুলো কিন্তু মানে আপনার 2-3 হাজার টাকার ভিতরে, এমনকি 1,500 টাকার ভিতরে যেই রুম পাবেন, এইটা অন্য কোনো দেশে কল্পনাই করা যায় না। সো আমরা প্রথমে আজকে শুরু করতেছি একটা হোমস্টে দিয়ে, নাম হচ্ছে সোয়ান ইন। আপনি যদি দেখেন, ওদের কিন্তু একটা এখানে সুইমিং পুলও আছে, এখানে একটা মানে ওপেন কিচেন আছে। আপনি চাইলে এইখানকার কিছু কেনাকাটা করে এইখানেই রান্নাবান্না করতে পারেন। আমরা এখানে রান্নাবান্না করছি। এখানে তাদের একটা রেস্টুরেন্ট আছে, এটা সবার জন্য উন্মুক্ত, মানে আপনি ওইখানে রান্না করবেন, এখানে খাবেন, অথবা বাইরে থেকে এনেও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে, খুবই মানে ছোট সুইমিং পুল, বাট জলগুলা পরিষ্কার। আমি যে এখানে আসি না, আমার প্রথম দিন পড়ছে হচ্ছে 2,500 টাকা, পরে হচ্ছে 1,600 টাকা। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন, এইটার ভাড়া মাত্র 1,600 টাকা। সো এই টাকার ভিতরে আপনি সুইমিং পুলও পাচ্ছেন, আনলিমিটেড। আপনি সুইমিং পুলে যতক্ষণ ইচ্ছা বসে থাকেন, কোনো অসুবিধা নেই। আর এখানকার যে রুমগুলো, এগুলো মূলত হচ্ছে 2,500 টাকা। 2,500 টাকার ভিতরে অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের রুম আশা করতে পারেন সেটা মেবি একটু দেখানো উচিত। এবং এই রুমটা যদি বাংলাদেশে নিতে চান, আপনি কখনোই 7-8 হাজার টাকার নিচে পাবেন না। এটা হচ্ছে হোমস্টে ঢোকার গেট, এবং এখানকার সবগুলা গেট কিন্তু এমনই হয়। হোমস্টে যত বড়ই হোক না কেন, ওদের গেটটা কিন্তু ছোট, একটা দরজার মতো, একটা ঘরের দরজার থেকেও ছোট হয় আর কি। এবং সামনে অনেক সুন্দর কারুকার্য থাকে। মানে এটাকে, উবুদকে কি বলা হয়, শিল্পের শহর। সো যাই হোক, আমরা যেটা করছি, আমরা এই এরিয়াগুলো ঘোরার জন্য একটা বাইক ভাড়া নিচ্ছি। তো আপনারাও চাইলে বাইকও নিতে পারেন, 2 জন হলে বাইক নিতে পারেন। যদি কেউ বাইক চালাতে পারেন, তো অবশ্যই বাইক হচ্ছে এখানকার বেস্ট একটা অপশন। বাট যদি এমন হয় যে আপনার মানে বাইক চালাবেন না, বা বাইকের এই যে এটা লাইবিলিটি নেওয়ার ইচ্ছা করতেছে না, তাহলে আপনারা গাড়ি ভাড়া করতে পারেন। বেটার হয় আমরা একটা এজেন্সি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, নাম হচ্ছে ট্রাভেল ট্র্যাকার। ওরা ইন্দোনেশিয়া ট্রিপগুলো অ্যারেঞ্জ করে থাকে। মানে আপনি কোনো হ্যাসেল যদি না চান, জাস্ট আসবেন, ঘুরবেন, ট্যুরিজম স্পটগুলো এনজয় করবেন, আসা যাওয়ার যেই ঝামেলাগুলো, এই হ্যাসেলগুলো আপনি নিতে চান না, তাহলে ট্রাভেল ট্র্যাকারের সাথে যোগাযোগ করতে পারেন। ওদের মোটামুটি আমি ইউটিউব, ফেসবুকে ঘোরাঘুরি দেখলাম যে ওদের রিভিউ ভালো, ওদের যে ক্লায়েন্টরা তারা ভালোই সার্ভিস পাচ্ছে, এমনটাই দেখলাম। সো তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 2-1টা সার্ভিস ওদের থেকে নিছি, যেমন কয়েকটা হোটেল বুকিংয়ের সার্ভিস ওদের থেকে নিছি। ইন্দোনেশিয়া আসার জন্য যে ভিসা, ওই সার্ভিসও তাদের থেকে নিছি, এবং খুব স্বল্প সময়ের ভেতরে মোটামুটি রিজনেবল দামে ভিসাটা করাইতে পারছি। আজকে প্রথমে আমরা যাচ্ছি একটা ঝর্ণা দেখার জন্য, যার নাম টেগেনুনগেন। দূরত্ব উবুদ প্যালেস থেকে 10 কিলোমিটার দূরে। উবুদের রাস্তাগুলো কিন্তু খুবই সরু, যার কারণে সবসময় জ্যামজট লেগেই থাকে। এটা কিছুটা বিরক্তিকর, তবে যাওয়ার পথেই প্রতিটা ঘর, প্রতিটা দোকানপাট আপনার কাছে শিল্প কারুকার্যে ভরা এক একটা মন্দির মনে হতে পারে। কি কারণে বলা হয় যে উবুদ একটা শিল্পের শহর, শিল্পীদের শহর? একটু আগেও এটা বলছি যে উবুদ শিল্প সংস্কৃতি এইটার জন্য খুবই আমার কাছে সেরা লাগতেছে আর কি। যেমন আমাদের দেশে এই ধরনের কোনো কাজ হলে সেটা আমরা জাস্ট বিভিন্ন মানে এক্সিবিশনেই দেখতে পারি। কখন একটা এক্সিবিশন হবে, ওখানে গিয়ে আমরা দেখবো, একটা তাও স্কাল্পচার এক্সিবিশন হবে, তখন আমরা এই ধরনের কাজ দেখবো। কিন্তু এইখানে রাস্তার পাশে হচ্ছে গিয়ে বিভিন্ন শপ, বড় বড় বিশাল বিশাল শপে এই ধরনের বিভিন্ন এগুলো হচ্ছে গিয়ে কাঠের বড় বড় স্কাল্পচার। এই যে আধা ঘন্টা বাইক চালাইছি না, আমার ইচ্ছা করতেছিল যে এই রাস্তায়, এই ওয়েদারে মানে সারাদিন বাইক চালাই। আমরা তো আসলে কয়েকদিন পরে প্রায় 800, 900, 2000 কিলোমিটারের মতো বাইক রাইড করব।
যদি এমন রাস্তা হয়, দেখতে মনে হচ্ছে অনেক রোদ, কিন্তু একটা কতটা? মৃদু বাতাস আছে, তাই না? সেটার জন্য অতটা ইয়ে লাগতেছে না, গরম মানে লাগতেছে না। এখন কিন্তু মূলত মানে ইন্দোনেশিয়ার গরমের সিজন, বাট মানে আমার কাছে অতটা গরম লাগতেছে না। টিকিট কাউন্টারের পরে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আর এই সময়টাতে ট্যুরিস্টের ভিড় একটু বেশি থাকবে। হ্যাঁ, আপনি এই যে এটাই মনে হয় ওয়াটারফলসের ভিউ এই সাইড থেকে, ওয়াও জোস। ওই যে দেখেন ওয়াটারফলসটা। গতকাল বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে আজকে ওয়াটারফলসে কিন্তু জলের পরিমাণ কিছুটা বেশি, তবে জলটা অনেকটা অপরিষ্কার। তো ওয়াটারফলসের ভিউ তো দেখলেনি, বাট ওয়াটারফলসের সামনে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা পাবেন, যে রেস্টুরেন্টটার ইনফিনিটি সুইমিং পুল থেকে এই ওয়াটারফলসের ভিউটা আরও বেশি সুন্দর লাগে। চলেন আমরা এখন রেস্টুরেন্টটাতে যাই। এখানে যেটা দেখলাম যে খাবারের প্রাইস মোটামুটি মানে লোকেশন কনসিডার করলে রিজনেবল আছে, খুব বেশি না আবার খুব কমও না। যেমন আমরা একটা ফ্রাইড রাইস অর্ডার করছি এখানে 1,10,000 আইডিয়া দিয়ে, তো ওইটার ধরেন বাংলাদেশি প্রাইস 800 বা 900 টাকা, মানে ঠিক আছে, দুজন হয়তো বা শেয়ার করে খাইতে পারবো। একটা কোক অর্ডার করছি, কোকের দাম কত যেন ছিল 40,000, ধরেন কোকটার দাম 280 টাকা বা 300 টাকা। আর এটা হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া এবং খুবই সুন্দর লাগতেছে, একটা ইনফিনিটি ভিউ পাওয়া যাচ্ছে। এখন বলতে পারেন যে এখানে নামতে গেলে টাকা লাগবে, অবশ্যই টাকা লাগবে। পার পারসন 3 লক্ষ আইডিয়া পে করতে হবে, অলমোস্ট বাংলাদেশি টাকায় কত 2,500 টাকার মতো খরচ করতে হবে। ভিউটা কিন্তু খুবই সুন্দর, এইখানে জাস্ট নামবেন আর ভিউ এনজয় করবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি এনজয় করতে পারেন। আর এই সাইডটাতে কিন্তু আরও সুন্দর লাগতেছে। আমরা যদি একটু ভেতরের দিকে যাই, আসো দেখেন কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, সব কিছু ঝর্ণা দেখা শেষ করে আমরা চলে আসি ঝর্ণার পাশেরই একটা কফি শপে, যেখানে পাওয়া যাবে ইন্দোনেশিয়ার বিখ্যাত লুয়াক কফি। এই লুয়াক কফি কিন্তু বেশ ব্যয়বহুল, আর এই কফিটার বিশেষত্ব হচ্ছে লুয়াক নামের একটি প্রাণীর মল থেকে তৈরি হয় এই কফি। বেসিক্যালি যেটা হয়, ওরা এই যে কফির দানাগুলা মানে ওগুলা খায়, খাওয়ার পর তারা পটি করার পর সেটা প্রসেসিং করে আমাদের পেটে চলে যায়, আবার মানে ওর পেট থেকে আমার পেটে আসে অ্যাকচুয়ালি। সো আমাদের সামনে চলে আসছে হচ্ছে 13 ধরনের চা এবং কফি, এটা টোটাল ওনারা ফ্রিতে অফার করছে। তো এখানে বেশিরভাগ চা এবং কফি খুবই কালারফুল লাগতেছে, কিন্তু স্পেশালি আমরা যেটা অর্ডার করছি সেটা হচ্ছে লুয়াক কফি। এটা এখানকার খুবই ফেমাস বা বিখ্যাত বলতে পারেন। মজা। তো ফ্রিতে মোটামুটি আমরা সব ধরনের ফ্লেভারই টেস্ট করছি এবং একটা অর্ডারও করছি, দাম 300 থেকে 350 টাকার মতো আর কি। এবং আপনারা কেউ চাইলে লুয়াক কফি আপনি এখান থেকে প্যাকেট কিনতে পারবেন, তাদের এখানে স্টল পেয়ে যাবেন এবং সেটা খুবই এক্সপেন্সিভ। এবার আসি খাবার দাবার প্রসঙ্গে। আপনি তো মানে দেশ থেকে আসার পর বাংলাদেশি খাবারকে মিস করবেনই, তবে প্রথম 2-1 দিন মিস নাও করতে পারেন। যদি আপনি বাংলাদেশি খাবারের খুব বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার এক সপ্তাহ না, আসলে 3-4 দিন গেলেই মনে হবে যে বাংলা খাবার কই পাবো। অ্যাকচুয়ালি এখানে বাংলা খাবার পাবেন না, উবুদে অন্তত পাবেন না, আপনি কুটাতে পাবেন। সো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি চলে আসবেন ইন্দু মার্টে। হ্যাঁ, মানে আপনি যদি একদম কমফোর্ট জোনের একটা খাবার খেতে চান তাহলে চলে আসতে পারেন ইন্দু মার্টে। এইখানে একটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভাত সাথে ফ্রাইড চিকেন। সো এইটা মোটামুটি রিজনেবল আছে। আরেকটা জিনিস আপনার ভালো লাগবে, সেটা হচ্ছে নাসি গোরিং, যেটা হচ্ছে বাংলাদেশি বলে না যে ফ্রাইড রাইস, এইটাই এখানে নাসি গোরিং। শুধুমাত্র ফ্রাইড রাইস না, এটার সাথে আরও কয়েকটা জিনিস থাকে, পাঁপড় থাকে, এক্সট্রা চিকেন থাকতে পারে, ডিম থাকতে পারে। সো এটা হচ্ছে তাদের ফ্রাইড চিকেন আর রাইস, এই দুইটা মিলে পড়ছে ধরেন 30,000, মানে ওই 220-30 টাকার মতো আর কি দুজনের খাবার। এটা অনেকটা রিজনেবল। হ্যাঁ, বাংলাদেশ থেকেও কিন্তু কম দামে আপনি এখানে ফ্রাইড চিকেন পেতে পারেন। এখন যাচ্ছি উবুদের খুবই সুন্দর একটি জায়গা দেখার জন্য। শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে, স্পেশালি আমরা যারা বাংলাদেশি তাদের কাছে। আমরা যাচ্ছি ধান ক্ষেত দেখার জন্য। জায়গাটির নাম টেগালালং রাইস টেরেস। সো আমরা মোটামুটি 10 কিলোমিটার রাইড করছি এবং চলে আসছি হচ্ছে রাইস ফিল্ডের টিকিট কাউন্টারের সামনে। পার পারসন টিকিটের প্রাইস হচ্ছে 25,000। এই যে টিকিট
সো চলেন এখান থেকে বাইকটা পার্কিং করে আমরা রাস্তার মানে ওই সাইডে, এই সাইড থেকে টিকিট কাটবেন, রাস্তার ওই সাইডে আমরা এখন রাইস ফিল্ড দেখতে যাব। এই রাইস ফিল্ডের এরিয়াটা মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার রাস্তার মধ্যে আপনি 6 থেকে 7টা কাউন্টার পাবেন যারা আপনাকে এই রাইস ফিল্ড দেখার সুযোগ করে দিবে। মানে কমার্শিয়ালি তারা আপনাকে এই ধান ক্ষেত দেখাবে এবং এই এরিয়াটা পুরাটাই পর্যটকদের জন্য। এবং এই জায়গায় আরেকটা যেটা বিখ্যাত সেটা হচ্ছে বালি সুইম। বালিতে আসলে বিভিন্ন জায়গায় আপনি বালি সুইমটা করতে পারবেন, তবে এই রাইস ফিল্ডে সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো চলেন আমরাও এই বালি সুইমটা ট্রাই করে দেখি। সো এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার চুজ করবেন। হ্যাঁ, স্পেশালি মেয়েরা, ছেলেদের জন্য তেমন কোনো অপশন আমি দেখি নাই, কোনো অপশনই নাই, মানে কোনো অপশনই নাই। এটা এই থেকে অপমানজনক আর কিছু পৃথিবীতে আর হইতে পারে না। মানে আমাদেরকে কি দোল খাইতে ইচ্ছা করে না বলেন? আমি অনেকটা নিচে নেমে গেছি, আর এই রাইস ফিল্ডে যদি একটা বেটার ভিউ দেখতে চান তাহলে নিশ্চয়ই আপনি ওইখান থেকে পেছনের ভিউটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে ডিফারেন্ট কিছু দেখতে পাচ্ছেন না? এটা কিন্তু ইন্দোনেশিয়ার বিখ্যাত রাইস ফিল্ড, এবং এখানে আসলে আরও 2টা অ্যাক্টিভিটিস করতে পারবেন। একটা হচ্ছে যে এই যে দোলনায় দোল খেতে পারবেন, আর একটা হচ্ছে জিপ লাইন করতে পারবেন। এখানে জনপ্রতি খরচ হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, এবং এটা জনপ্রতি খরচ হবে মানে জিপ লাইন করতে এই পার থেকে ওই পারে যেতে খরচ হবে 3500 টাকা। আরেকটা বিষয় হচ্ছে এখানে আসার সঠিক সময় হচ্ছে সকালবেলা। মানে আপনি যদি ধরেন 6টা-7টার ভেতরে আসতে পারেন তাহলে একটু কুয়াশা ঢাকা একটা রাইস ফিল্ড পাবেন, দেখতে ভালো লাগবে। এবং আজকের দিনে আমরা লেট করে আসলেও খারাপ লাগতেছে না, কারণ আজকের ওয়েদারটা একটু মেঘলা। এই রাইস ফিল্ডের ভিউ এনজয় করার জন্য বালি সুইম, জিপ লাইন অথবা আরও কয়েকটা অ্যাক্টিভিটিস পাবেন। তার ভিতরে অন্যতম হচ্ছে এখানকার ইনফিনিটি সুইমিং পুলে নামতে পারেন, তবে এই সুইমিং পুলটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। চলেন এবার আমরা একটা ঝর্ণা দেখব। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি কান্তলম্পো ওয়াটারফলসের টিকিট কাউন্টারের সামনে। আমাদের আসতে সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো। রাস্তা খুব বেশি না, উবুদ থেকে মাত্র 10 কিলোমিটার, ওই যে রাইস ফিল্ডের ওইখান থেকে 17 কিলোমিটার। ঘটনা হইলো মানে ইন্দোনেশিয়ার মানে বাংলাদেশের মতোই কিন্তু যানজট হয়, কিন্তু যানজটটা অনেকক্ষণ থাকে না, আপনি কন্টিনিউয়াসলি কিন্তু বাইক চালাইতে পারতেছেন। এই দেশে আসলে জনপ্রতি একটা করে বাইক, মানে সবার একটা করে স্কুটার আছে, কেউ পাবলিক ট্রান্সপোর্ট ওভাবে ব্যবহার করে না, মানে বা লোকাল গাড়িটারই তেমন একটা ব্যবহার করে না। সো আমরা মাত্র টিকিট কাটলাম, দুজন নিচে হচ্ছে 50,000 রুপিয়া, ওই ধরেন 350 টাকার মতো। এই দেশে সব কিছু একদম অর্গানাইজড, মানে বাংলাদেশের মতো ওই যে ঝর্ণা দেখতে গিয়ে আপনি মারা যাবে, ট্যুরিজম মানে হচ্ছে যে ঝুঁকি, এই দেশে কিন্তু ওইটা নাই। গতকাল রাত থেকে ভালো বৃষ্টিপাত হয়েছে, যার কারণে মানে ঝর্ণাটা একদম জীবন্ত, মানে যতটুকু জল সর্বোচ্চ থাকা দরকার সেটাই। তবে নিচে যে ঝিরিটা মানে যে নদীটা, এটাতে মাঝে মাঝে কিন্তু হরকাবান আসে, তো হরকাবানের কারণে এই ঝর্ণা কিন্তু মাঝে মাঝে বন্ধও করে দেয়। তো আজকে ওই সমস্যা নাই, তারপরেও অনেক ট্যুরিস্ট মেবি আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই এই ঝর্ণার সাথে একটা ছবি তোলার জন্য, মানে এই ঝর্ণার জাস্ট আপনি সিঙ্গেল একটা ছবি তুলবেন, মানে ওইটা যে কতটা সুন্দর আসবে ভাবা যায় না। আর এই ঝর্ণার কিন্তু নিচে একটা লেয়ার, আরেকটা লেয়ার হচ্ছে উপরে, এই যে দেখেন এই দিকে একটা লেয়ার আছে, এখান দিয়ে জল নিচের দিকে গড়িয়ে পড়ে। তো যেটা বলছিলাম যে বাংলাদেশে এই ঝর্ণা দেখতে হলে আপনাকে অনেক ঝুঁকি নিতে হবে, ঝুঁকি নিয়ে ঝর্ণা দেখতে পাবেন, অনেক মজাও পাবেন, কিন্তু ঝুঁকি তো ঝুঁকিয়ে যে কোনো সময় ওই যে থাকে না আমাদের খোয়া ছড়াতে 2 দিন পর মানে কেউ একজন অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙে মারা যায়, এগুলো একদম রেগুলার ঘটনা। কিন্তু এইটাও কিন্তু খুবই বন্য একটা ঝর্ণা, বাট এইটাকে অর্গানাইজ করে তারা সিঁড়িটি করে দিয়ে একটা ভালো ব্যবস্থা করছে, ফরেনাররা এসে ছবি টবি তুলতেছে।
সো আমার পেছনে দেখতে পাচ্ছেন উবুদ প্যালেস, এবং এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ উবুদের, মানে আর্ট মার্কেট এরিয়ার সেন্টার পয়েন্ট। আপনি যখন হোটেল নেবেন চেষ্টা করবেন যে আশেপাশে থাকার, এই জায়গাটাতে আসলে ট্যুরিস্টরা এসে থাকে। এবং পাশে হচ্ছে আর্ট মার্কেট, আপনি মানে এইখানে পাওয়া যায় না এমন কিচ্ছু নাই, মানে ঐতিহ্যবাহী সব কিছু দেখলে আপনি অবাক হবেন যে শিল্প কাকে বলে, কত প্রকার ও কী কী আপনি উবুদে আসলে বুঝবেন। মানে বাংলাদেশে আপনারা যারা শিল্প চর্চা করেন তাদের জন্য তো উবুদ হচ্ছে সেরা ভাই, সেরা। আর উবুদ প্যালেসের সামনে একটা মন্দির আছে, এখানে সন্ধ্যার পর এখানকার ঐতিহ্যবাহী কিছু নৃত্য পরিবেশন করা হয়, আপনারা চাইলে ওইটাও এনজয় করতে পারেন, ভাল লাগবে। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি উবুদ প্যালেসের পাশেই সরস্বতী টেম্পলের সামনে। এটাতে ঢোকার জন্য খরচ করতে হবে 60,000 রুপিয়া, কিন্তু ঢোকার আগে কিছু জিনিস আপনাকে মানতে হবে। যেমন আমি যে এই লুঙ্গি টাইপের জিনিসটা আছে, এই জিনিসটা এইটা আপনাকে পড়তে হবে মাথায়। এই জিনিসটা আমি নাম বলতে পারতেছি না, এটা মানে ট্রেডিশনাল আর কি। এটা বাংলাদেশে যেমন কি বলবো, মানে মুসলিমরা টুপি পরে, এই দেশে হচ্ছে হিন্দুরা বা যে আসুক না কেন এই দেশে, মানে ধর্মীয় স্থানগুলোর ভিতরে এইটাতে অন্তত যাওয়ার জন্য আপনাকে এটা পড়তে হবে। দেন এই ড্রেসটা অবশ্যই পরতে হবে। সো এখানে আসার পর একটা লম্বা রাস্তা পাবেন, হ্যাঁ, এই যে মানে পুকুরের উপর দিয়ে একটা রাস্তা, এবং এই রাস্তার পরে আপনি মন্দিরটা পাবেন, এবং দুই সাইডে ঝর্ণার মতো জলের ফোয়ারা, মানে অ্যাকচুয়ালি সুন্দর, মানে খুবই সুন্দর একটা, মানে থাকে না উবুদ তো হচ্ছে যে একদম মানে শিল্পের শহর বলতে পারেন। এবং উবুদে আসার পরে মন্দিরে আসলে আপনি এক্সট্রিম লেভেলের শিল্পকর্ম দেখতে পারবেন। সো আমরা চলে আসছি মন্দিরের সামনে। ইন্দোনেশিয়া মূলত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও বালিতে হিন্দু ধর্ম টিকে আছে বেশ ভালোভাবেই এবং প্রাণবন্তভাবে এই ধর্মকে পালন করা হয়। এই দ্বীপে প্রায় 87% মানুষ হিন্দু ধর্ম অনুসরণ করে, সেই কারণে এই দ্বীপে মন্দিরের সংখ্যাও কিন্তু বেশ চোখে পড়ার মতো। 1952 সালে তখনকার উবুদের রাজা তজুকপুরা রাজার পৃষ্ঠপোষকতায় এই মন্দিরটি নির্মিত হয়। মন্দিরটি তার সুন্দর পদ্মফুলে ভরা জলাশয়, সূক্ষ্ম খোদাই করা পাথরের কাজ এবং ঐতিহ্যবাহী বালিনীয় স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। এই মন্দিরটি নকশা করেন বালির প্রখ্যাত স্থপতি আইগুস্টিন নিউমান লেম্পাদ। আমরা এখন অ্যাকচুয়ালি চলে যাচ্ছি, আমরা উবুদ থেকে ব্যাক করতেছি। উবুদ থেকে ব্যাক করে কোথায় যাব? কিন্তাবানি। এখান থেকে অলমোস্ট 40 কিলোমিটার দূরে আমাদের সাথে বাইক আছে, এবং কিন্তাবানি হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল। জানি না আসলে ওইখানকার অবস্থা কী, যতটুকু জানি ওইখানে নাকি অনেক ঠান্ডা। সো সাথে আমরা কোনো সোয়েটার বা তেমন কিচ্ছু আনি নাই, কারণ ইন্দোনেশিয়াতে ঠান্ডা পাবো কি পাবো না এইটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তো যাই হোক, চলেন যাই, যা হবার হবে। ওইখানকার খুব সুন্দর একটা রিসোর্টে আমরা স্টে করবো, যেখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাবে। লেটস গো। ওকে ভিউয়ার্স, আমরা চলে আসছি কিন্তাবানিতে। কিন্তাবানিতে অ্যাকচুয়ালি অনেক আগেই আসছি, বাট যেই ভিউ পয়েন্ট সেখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরের লেকের পাড়ে, একদম লেক কিন্তু পাশেই, লেকের পাড়ে একটা রিসোর্টে আজকে আমরা স্টে করব। রিসোর্টটার নাম হচ্ছে ভিলা ডানু। একটু ভিতরে, মানে ভিতরে বলতে মেইন রোডের সাথে না, একটু অফবিট রাস্তা আপনাকে ক্রস করতে হবে, অল্প একটু, এই 1 কিলোমিটারের মতো, বাট ভিউটা সুন্দর পাবেন। সো আমাদের বাইক পার্কিং করার জায়গা পাইছি এখানে, এবং আমরা এই ভিলা ডানুর সবচেয়ে সুন্দর যেই ভিউ সহ রুম, মানে সবচেয়ে এক্সপেন্সিভ রুম যেটা, সেটা বুক করছি। চলেন উপরে যাই। রুমের সাথে খুবই সুন্দর একটা পুল আছে, একটা রেস্টুরেন্ট আছে। পার নাইট আমাদের পড়ছে 3500 টাকা করে, ডিসকাউন্টের পর 3500 টাকা। মোটামুটি রিজনেবল, মোটামুটি না, ভালোই রিজনেবল। মানে এটা বাংলাদেশে 3500 টাকায় এমন একটা ভিলা সহ এই ধরনের একটা পুল ভিউ, দেখেন ভিউটা দেখেন। আমি যদি এখানে গিয়ে দাঁড়াই, এই দিকে হচ্ছে সুইমিং পুল, পেছনে লেক, তার উপরে পাহাড়, ঠিক আছে? এমন ভিউ সহ রুম আপনি কখনো 3500 টাকায় পাবেন না, সাথে দুজনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ওকে চলেন রুমটা দেখাই এবার। ও ওয়াও, এই হচ্ছে রুম, ঠিক আছে? রুম, বিশাল বড় একটা বেড,
রুমের সাথে টিভি, বেডসাইড টেবিল, কফি স্টেশন, 2টা জলের বোতল, টেবিল, আলমারি, হেয়ার ড্রায়ার আর কি। আর এইটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের এই সাইডটা ভালো লাগছে কিন্তু ওই সাইডটা ভালো লাগে নাই। ঠিক আছে, মানে খুব ভালো মানের রুম না, মানে আমার কাছে মনে হয় খুব একদম বেস্ট কোয়ালিটির রুম পাইছি এমন না, বাট ওদের মানে সেলিং পয়েন্টটা হচ্ছে যে এই ভিউটা, হ্যাঁ এই ভিউটা তারা অ্যাকচুয়ালি সেল করে। অ্যাকচুয়ালি এই রিসোর্টে আসার আগে ভাবতেছিলাম যে বাইরে থেকে খেয়ে আসবো, বিকজ আমার একটা ধারণা ছিল যে এখানে প্রাইস কিছুটা বেশি হইতে পারে, বাট এখানে এসে দেখি ওদের যে ভিউ বা ওদের যেই প্রপার্টি যেটা আছে সেটা কনসিডার করলে অ্যাকচুয়ালি খাবারের দাম খুব একটা বেশি না। বাইরে মানে একদম নর্মাল দোকানে যে প্রাইস এখানেও সেম ওই প্রাইসই। এই যে দেখেন এখানে আমরা নাসি গোরিং অর্ডার করছি, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, সাথে হচ্ছে যে ডিম অমলেট। আর এই দিকের এই ভিউটা ভাই, মানে ওদের রেস্টুরেন্টটা এত সুন্দর জায়গায়, যদিও রেস্টুরেন্টে একটু অপরিষ্কার আছে, বাট ওদের লোকেশন কনসিডার করলে এটার প্রাইস খুব একটা বেশি না। এটার দাম পড়ছে 40,000 রুপিয়া। 40,000 রুপিয়া অলমোস্ট বাংলাদেশি টাকা ওই যে 250 টাকার মতো। বাট এখানে একটা সমস্যা, মানে আমি জানি না সবগুলোতে এই সমস্যা আছে কি না, এখানে অনেক কি মশা মাছি। তো চলেন খাবারটা খাই, দেন আমরা এখানে যে সুন্দর একটা সুইমিং পুল আছে এটাতে একটু নামবো। ওকে ভিউয়ার্স, আমরা এখন ইনফিনিটি সুইমিং পুলে নামতেছি এবং ভিউটা দেখেন, এত মানে সুন্দর একটা ভিউ। এই এরিয়ায় অ্যাকচুয়ালি 2টা জিনিস দেখার মতো, একটা হচ্ছে যে মাউন্ট বাতুর, যেটা হচ্ছে এখানকার ভলকানো, দ্বিতীয় হচ্ছে এই লেকটার নাম বাতুর লেক। তো অ্যাকচুয়ালি যে রিসোর্টগুলো এখানে পাবেন, রিসোর্ট বা হোমস্টে যাই বলেন না কেন, এখানে কিন্তু এই লেককে কেন্দ্র করেই। আর জলটা একটু ঠান্ডা আছে। আরেকটা জিনিস দেখলাম, এখানকার কোনো রিসোর্টে কোনো এসি নাই। এসি না থাকার একটাই কারণ, এখানে 12 মাস ঠান্ডা থাকে। এখনও কিন্তু অনেক ঠান্ডা, মানে এখন খুব বেশি ঠান্ডা না, বাট রাতের বেলা একটু ঠান্ডা বেশি লাগতে পারে। সো ওকে, নামতেছি আমরা। ও মাই গড, জলটা একটু ভালোই ঠান্ডা আছে। গুড মর্নিং। আজকে আমাদের কিন্তামানিতে ডে 2, বাট এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না। এত সুন্দর ভিউ অ্যান্ড এইদিকে যে ইয়েটা দেখেন, মানে মেঘলা আকাশ, পাহাড়গুলোর উপরে কত মেঘ জমে আছে, চারপাশের ওয়েদার দেখেন, পরিবেশ দেখেন, মন চাইতেছে এখন একটু নামি। এখন অলমোস্ট দুপুর 2টা। আমাদের কিন্তু কয়টা জানি চেক ইন হয়েছে? 12টায়। 12টায় চেক আউট, কিন্তু আমাদের যেতে ইচ্ছা করতেছে মানে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করতেছে, জাস্ট ভিডিও করতেই আসি যেতে ইচ্ছা করতেছে না। রিসোর্ট প্রিমিয়াম না হলেও ভিউটা প্রিমিয়াম ভাই, মানে 100তে 1000। আরেকটা বিষয় হচ্ছে যে খাবার দাবার প্রসঙ্গে, হ্যাঁ এখানকার খাবার দাবার আমার কাছে খুব বেশি একটা যে ভালো লাগছে এমনটা না। প্রাইস রিজনেবল, বাট অত বেশি ভালো লাগে নাই। তো খাবার দাবারের সলিউশন হচ্ছে এখান থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে কালকে রাতে একটা জায়গায় আমরা গিয়ে খাইছি, সম্ভবত গোগো নামে একটা রেস্টুরেন্টে খাইছি না। হ্যাঁ, বাট আমার কাছে মনে হচ্ছে যে যদি নাও যেতে পারে দূরে, সমস্যা একেবারেই খারাপ না, মানে চলে আর কি। ওইখানে কিন্তু এম মার্ট, আলফা মার্ট, সার্কেল কে, এগুলো সবগুলো কিন্তু এখানে পাবেন। সো আপনার যা যা দরকার ওইখান থেকে কিনে নিতে পারেন, মাত্র 2.5 কিলোমিটার দূরে। বাইক নিয়ে আসলে খুবই ভালো। এখানে থাকে না একটা জায়গায় অনেকগুলো রিসোর্ট নাই, এই লেকের পাড়ে একটু পর পর একটা করে রিসোর্ট। আমরা অ্যাকচুয়ালি যেই কয়টা জায়গায় স্কিপ করছি সেটা হচ্ছে যে এখানকার মাউন্ট বাটু, সবাই মানে এখানকার একটা অ্যাক্টিভ ভলকানো আছে, সেটা দেখার জন্য অনেকে যায়।
সো আমরা এই ট্রিপে অলরেডি রিনজানিতে ট্রেকিং করে ফেলছি, সো বেটার ভিউ কিন্তু পেয়ে ফেলছি এবং আমাদের প্ল্যান আছে আমরা এখান থেকে যাব হচ্ছে মাউন্ট ভ্রমতে। সো ওইখানে আরেকটা ভলকানো দেখব। এখানে যে ট্রেকিংটা হয় সেটার জন্য আপনাকে প্রায় 2.5 ঘন্টা আপনাকে হাঁটতে হবে। হ্যাঁ, তো আসা যাওয়া মিলিয়ে অলমোস্ট 5-6 ঘন্টার মতো হাঁটতে হবে। তবে মানে আপনি যদি উবুদে থাকেন অথবা কুটাতে থাকেন সেখান থেকে প্যাকেজ নিয়ে কিন্তু আপনি আসতে পারেন, এখানে না থাকলেও হবে। এখানে থেকেও আপনারা ভোর 4টায় জাস্ট উঠবেন, জিপ আপনাকে নিয়ে যাবে যেখান থেকে সানরাইজ ট্রেকিংটা হয় সেখানে নিয়ে যাবে, সেখান থেকে আপনি হাঁটা শুরু করবেন। এখানে অনেক ট্যুরিস্ট যায়, মানে একদম বলতে পারেন লোকাল। আমাদের ওই যে থাকে না সাজেকে আমরা কংলাক পাহাড়ে যেভাবে যাই না, ভোরবেলা উঠে কংলাক পাহাড় সামিট করি, দেন আমরা ফেরত আসি, ওই টাইপেরই। কিন্তামানি বিখ্যাত এখানকার একটি ভলকানো মাউন্ট বাটুর জন্য, যা একটু আগে আপনাদেরকে বললাম। আর আমাদের পেছনে যে উঁচু পর্বত দেখতে পাচ্ছেন এটাই মাউন্ট বাটুর। তাছাড়াও এই এলাকার চারপাশে যে কালো পাথর দেখতে পাচ্ছেন তা আসলে এখন থেকে 180 বছর আগে মানে 1849 সালে ঘটে যাওয়া এই ভলকানো এরাপশন থেকে তৈরি হওয়া গলিত লাভা, যা বাতাসের সংস্পর্শে এসে কালো পাথরে পরিণত হয়। এই মাউন্ট বাটুর আশেপাশের পুরো এলাকাটা কিন্তু এখন ইউনেস্কো জিওসাইট হিসেবে ঘোষণা করা হয়। কিন্তামানিতে আসলে আপনারা চেষ্টা করবেন এই মন্দিরটা দেখে যাওয়ার, খুবই সুন্দর। এখানকার যেই লেক বাটুর সেটার মাঝখানে না ঠিক মানে পাড় থেকে একটু দূরে মন্দিরটার নামটাও কিন্তু বিশাল বড়, একটু কঠিন আছে, যেমন পুরান সেগেরা উলুন ডানু বাটুর, মানে অনেকগুলো ছোট ছোট ওয়ার্ড, ঠিক আছে এই মন্দিরটার নাম। আর এখানে যাওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজ আছে, এটা মাঝখান দিয়ে ছবি তুললেও ভালো লাগে, মন্দির পর্যন্ত যাইতে পারবেন। তবে এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নাই, জাস্ট এই ড্রেসটা ওদের যে ট্রেডিশনাল যে ড্রেস এটা আপনাকে পরতে হবে, সবাইকে পরতে হবে। ওই ধরেন 200 টাকার মতো খরচ হবে বাংলাদেশি। এবং একটা জিনিস দেখছি ইন্দোনেশিয়া আসার পর যে মন্দিরগুলো আমরা ভিজিট করতেছি, মানে মন্দিরগুলো দিয়ে জাস্ট ওরা ব্যবসা করতেছে। মন্দিরে ঢোকার জন্য আপনাকে পয়সা খরচ করতে হবে সবার জন্য, এটা কেন? আমাদের এই কিন্তামানি ট্রিপের একদম শেষের দিকে আমরা চলে আসি মাউন্ট বাটুর ভিউ পয়েন্টে। এটা কিন্তু একদম রাস্তার পাশেই, একদিকে মাউন্ট বাটুর, অন্যদিকে বাটুর লেক, দুইটারই খুবই সুন্দর ভিউ দেখা যায়। বাট আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, তাই ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে না। মানে উপরে ভলকানোর উপর থেকে লাভাগুলা পড়ে এই এরিয়াটা পুরোটা ভরে গেছে, দেন এখন এই জন্য এই জায়গাটা এমন দেখায়। আজকে আমরা বেসিক্যালি ঘুরে দেখবো চাঙ্গু এরিয়াটা। আর চাঙ্গু এরিয়াটা কিন্তু কুটা থেকে খুব বেশি দূরে না, আপনি এয়ারপোর্টে নামার পর দুইটা জায়গায় এসে থাকতে পারেন। একটা হচ্ছে কুটাতে যদি আসেন, সেটা এয়ারপোর্ট থেকে মোটামুটি আপনার 3 থেকে 4 কিলোমিটার দূরে। আর যদি আপনি চাঙ্গুতে এসে থাকেন অলমোস্ট 10 কিলোমিটার দূরে। কুটাতে আপনি মানে একদম শহরের একটা ভাইব, এখানে একটা সৈকত আছে, ওইখানে অনেক শপিং মল টল আছে, আপনি মানে ওইখানেও থাকতে পারেন। বাট আপনি যদি একটু মানে বিচ ক্লাবে একটু মানে চিল করতে চান তাহলে চাঙ্গুতে আসতে পারেন। চাঙ্গুতে আরও কয়েকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো ধান ক্ষেত আছে। মানে চাঙ্গু জায়গাটা না মানে শহর এবং গ্রাম দুইটার কম্বিনেশনে কিন্তু চাঙ্গু জায়গাটা, এবং এখানকার রাস্তাঘাট কিন্তু আপনার বেশ ভালো লাগবে। যারা আসলে রিমোট জব করে তারা কিন্তু এখানে আসলে 1-1.5 মাস থেকে যায়, মানে কোনো প্যারা নাই, যেখানে ইচ্ছে সেখানে থাকা যাবে। আর এখানে রুম ভাড়া অনেকটা রিজনেবল আছে, যেমন আপনি যদি 1 মাস এখানে থাকতে যান আপনার বাংলাদেশি টাকায় 40 থেকে 50,000 টাকা খরচ করতে হবে মোটামুটি একটা হোমস্টেতে। ওই পার ডে 1,500-1,200 টাকার মতো পড়ে আর কি। সো এইটা মূলত হচ্ছে যে চাঙ্গুর যে জমজমাট এরিয়া, এখানে একটা বিচ ক্লাব আছে, অ্যাট লাভস নামে একটা বিচ ক্লাব, এইদিকে হচ্ছে ফিন্স বিচ ক্লাব। সো বেসিক্যালি বেশিরভাগ মানুষ কিন্তু ফিন্সে যায়, কারণ ফিন্সে ঢোকার কোনো এক্সট্রা মানে পেমেন্ট করতে হয় না, জাস্ট ওইখানে গিয়ে আপনি যা যা কিনবেন তাই এনজয় করবেন। এবং ফিন্সটা দেখতেও বেশ সুন্দর এবং বেশ জমজমাট থাকে আর কি। সো আমরা সন্ধ্যার পর ফিন্সের পরিবেশটা কেমন থাকে সেটা দেখাবো।
তো বুঝতে পারছেন সন্ধ্যার পর ফিন্সের পরিবেশটা কতটা জমজমাট থাকে। তবে যারা শুধুমাত্র অ্যাডাল্ট তারাই আইসেন, ফ্যামিলির সবাইকে নিয়ে ফিন্সে আসতে কিন্তু সাবধান। রাতের ডিনারটা অবশ্য আমরা ফিন্সে করে নিই, কিছুটা এক্সপেন্সিভ বাট জায়গাটা কিন্তু দারুণ। তো যাই হোক, আজকের এপিসোডের একদম শেষ পর্যায়ে আমরা যাব একটা মন্দির দেখার জন্য। চাঙ্গু থেকে যার দূরত্ব খুব একটা বেশি না। কুটার খুবই জনপ্রিয় দুইটা মন্দির হচ্ছে এই তানহা লর্ড টেম্পল আর একটা হচ্ছে মাহা দেওয়াতা। তো এই দুইটা মন্দির মোটামুটি আপনার কুটা থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে। আপনি চাইলে গাড়িতে করে আসতে পারেন, চাইলে বাইকে করে আসতে পারেন। ঢোকার খরচ পার পারসন হচ্ছে 75,000 রুপিয়া, ওই অলমোস্ট 500 বা 600 টাকার মতো আর কি। চলেন আমরা ভেতরে যাই। তো আমরা চলে আসছি মন্দিরের সামনে না, বাট এই সাইড থেকে ভিউটা সুন্দর দেখা যায়। দেখেন মন্দিরটা কিন্তু বলতে পারেন সমুদ্রের মানে পাড় থেকে একটু দূরে। এখন তো ভাটার সময়, জোয়ারের সময় যেটা হয় যে মানে আপনার এই মন্দিরের সাথে যে মূল ভূমিটা ওইটার কানেকশনটা কিন্তু থাকে না, মাঝখানে জল দেখতে পাবেন। বাট এখন ভাটার সময় যার কারণে ওই ভিউটা আমরা দেখতে পাচ্ছি না। আমার মনে হয় মানে যদি আমরা ঘন্টা দুয়েক থাকি তাহলে কিন্তু এই যে দেখেন জল কিন্তু ঢুকতেছে, অলমোস্ট জল ঢুকতেছে। ঘন্টা দুয়েক থাকলে কিন্তু এখানে আপনারা জল দেখতে পাবেন এবং মন্দিরটা কিন্তু আলাদা হয়ে যাবে, তখন দেখতে জোশ লাগে। এইটা যে একটা মন্দির, মানে কেউ কি বলতে পারবেন যে এটা বুঝতে পারবেন যে এটা যে একটা মন্দির? এখান থেকে বোঝার কোনো উপায় আছে? এটা অ্যাকচুয়ালি বিশাল বড় একটা পাথরের যে বোল্ডার ওইটাকে কেটে কেটে মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরটি বিশ্ববিখ্যাত হিন্দু সমুদ্র মন্দির হিসেবে বেশ পরিচিত। মন্দিরের প্রধান দেবতা সমুদ্র দেবতা বারুণা। 1600 শতকের দিকে এই মন্দিরটি খুবই অদ্ভুতভাবে তৈরি করা হয়, সেটা তো এখন দেখে বুঝতে পারছেন। মন্দিরের পাদদেশে একটি পবিত্র ঝর্ণার সন্ধান পাওয়া যায়। এই ঝর্ণার জল স্থানীয়রা শুদ্ধ বলে বিশ্বাস করে এবং এই জল পান করে আশীর্বাদ স্বরূপ। পর্যটকরা কিন্তু এখানে এসে এই জল পান করে থাকে। হিন্দু হোক মুসলিম হোক, সে কিন্তু এই মানে এখানকার জলে মুখ ধুয়ে দেন, ওদের থেকে পবিত্র ফুল নিয়ে দেন উপরে যাইতে পারবে। ওকে, অ্যাকচুয়ালি এখানকার নিয়ম অনুসারে আমরা এখানকার পবিত্র জল এবং কানে ফুল লাগাইছি, এখন উপরের দিকে যাব, চলে। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী মন্দিরের চারপাশে সমুদ্রের নিচে পবিত্র সাপ বসবাস করে, যারা মন্দিরকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে। কেউ কেউ বলে এগুলো হচ্ছে সাদা এবং কালো রঙের বিষাক্ত সাপ। মন্দিরের লোকদেরকে এক্সট্রা কিছু টাকা দিলে এই সাপেরও কিন্তু দেখা পাওয়া যায়। এই যে লাইনে দাঁড়াইয়া ফুল নিলাম, মুখ ধুইলাম, ওইখানে প্রণামী দিলাম, তো ভাবছি যে উপরে যাইতে দিবে, মানে জাস্ট এইখান থেকে আপনি এখানে আসতে পারবেন। এই যে এইখান থেকে এইখানে এসে একটা গেট পাবেন, এই যে এখানে একটা গেট আছে, এইটুকু পর্যন্তই, উপরে কিন্তু উঠতে দিবে না, মানে খুদাই গেটটা খুলে দিত, আমরা উপরে গিয়ে মন্দির দেখতাম, একটু সাগর ভিউ এনজয় করতাম, তাইলে ঠিক আছে। যাই হোক, আজকের এপিসোডটা এখানে শেষ। দেখা হচ্ছে বালি সিরিজের সেকেন্ড এপিসোডে যাব আমরা উলুয়াটু এবং সেখানকার খুবই সুন্দর কয়েকটা সমুদ্র সৈকত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ইন্দোনেশিয়ার বালি আসার যদি কেউ প্ল্যান করেন, যোগাযোগ করতে পারেন আমাদের রিকমেন্ডেড ট্রাভেল এজেন্সি ট্রাভেল ট্র্যাকারের সাথে। বিস্তারিত কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।